আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। জানি যদিও আমাদের পুরো বাংলাদেশের সবারই কিন্তু মন খারাপ, শুধু বাংলাদেশ না অল বিশ্বে যারা মা আছি বিশেষ করে আমরা, তারা কিন্তু মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি। আমার কাছে তো মনে হয় অন্যের বাচ্চা মানে নিজেরই বাচ্চা, যা আল্লাহ না করুক কারো সাথেই যেন এমন দুর্ঘটনা না ঘটে, যদিও বা ঘটনাটা ঘটেই গেছে। তো যাই হোক, সকালে আমি মেশিনে কাপড় দিয়ে দিলাম, আর ব্লগ দেওয়ার মতো বা ব্লগ শ্যুট করার মতো মন মানসিকতা কোনোটাই নাই। একদমই ভিতর থেকে ভেঙে পড়ছি। ওই দৃশ্যগুলো আমি দেখতে চাই না, তারপরেও অনেক সময় ইউটিউব ফেসবুকে একটুখানি ঢুকলেই কিন্তু সেই দৃশ্যগুলো চলেই আসে, আর আমি একদমই ইচ্ছাকৃতভাবে কোনো দৃশ্যই দেখি নাই। জাস্ট যেগুলো চলে আসছিল সেগুলাই চোখে পড়ছিল। সেগুলা যে কোনো বাচ্চার সাথে ঘটেছে এটা ভাবতেই আমি একদম মানে কি বলবো, ভেঙে চুরে একাকার। যেখানে একটুখানি ছ্যাঁকা লাগলেই আমাদের রান্নার সময় জ্বলে পুড়ে কী না কী অবস্থা হয়ে যায়, 2-3 দিন সেই জ্বালা পোড়া শেষই হয় না। সেইখানে এত ছোট ছোট জান্নাতের পাখিগুলার মানে পুড়ে কি একটা অবস্থা। আল্লাহ সব বাচ্চাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন। আর তাদের বাবা মা কী নিয়ে সান্ত্বনা মানে তারা পাবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। এই ক্ষতিটা কোনো কিছু দিয়েই পূরণ করা যাবে না। একটা বাচ্চার হাত কেটে গেলেই আমরা কত যে মানে ছটফট ছটফট করি, আর কত আদর সোহাগ দিয়ে কত মানে সান্ত্বনা দেই, এবং তারপরও আমাদের বুকের জ্বালাপোড়া কমে না। তো সেখানে এই মা বাবাগুলা কিভাবে যে সান্ত্বনা তারা নিবে আল্লাহ ভালো জানে। অনেক মায়েরা আকুতি করতেছে, আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, আমার বাচ্চা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। সেগুলা দেখে আমারও কলিজা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত, যে বাচ্চাগুলো কত কষ্ট পাচ্ছে। যারা তো মারা গেছে তারা তো গেছে, যারা যে মানে জীবিত আছে তারা যে কত কষ্ট ভোগ করতেছে সেটা কিন্তু আমরা ভালোই বুঝি। আসলে আমরা একটা অভিশপ্ত বাংলাদেশে আছি, এখানে জন্মগ্রহণ করাটাই আমাদের অভিশাপ। এই ফুটেজগুলা একটুখানি করে ছিল, সেগুলাই আর কি আমি গুছিয়ে ছোট্ট একটা ব্লগ দিচ্ছি। আর নিজের মনের কথাগুলো শেয়ার করতে পারতেছি না, গুছিয়ে বলতেও পারতেছি না, তারপরেও বলতেছি। আল্লাহ সকল বাচ্চাদের জান্নাতবাসী করুক, আর যারা জীবিত আছে তাদের কষ্ট খুব দ্রুতই কমিয়ে দিক আর সুস্থ করে দিন, কারণ তিনি চাইলেই সব সম্ভব। আমারও ওই একই কথা, যে ঘটনাটা কি আর 2-3 ঘন্টা পর ঘটলে পারতো না, ওই সময়টাতেই ঘটতে হবে, কারণ তখন তো ছুটির সময় হয়ে গিয়েছিল। ছুটি হওয়ার পর যদি ঘটতো, এত শিশু তো মরতো না, এত শিশু তো কষ্ট পেত না, আর এত বাবা মায়ের বুক তো খালি হতো না। একটা বাচ্চা মানুষ করা চারটিখানি কথা না। আর একটা মানুষের জীবনে তার সবথেকে ফার্স্ট প্রায়োরিটি থাকে তার সন্তান। তার যত স্বপ্ন, যত আশা, যত আকাঙ্ক্ষা সব কিছুই তার বাচ্চাকে ঘিরে। এই দিন আমি আর কি শুক্রবারের দিন ব্লগ মেবি ছিল এইটা, আমি ওই দিন এগুলো ছোট ছোট করে একটু করে রেকর্ড করছিলাম। তো ওই দিন আমি একটু গরুর মাংস, মুরগির রোস্ট, সাদা পোলাও, পটল ভাজি এগুলো রান্না করছিলাম, সেই দিনেরই ব্লগ। আর সেই দিন বৃষ্টির দিন ছিল, তো রান্নার ফাঁকে আমি আর কি ছাদে আসছিলাম। ছোট্ট একটা কাজ ছিল, সেই কাজটা করার জন্য আমরা সবাই ছাদে আসছিলাম। বৃষ্টি একটুখানি কম ছিল এই সময়, সেই ফাঁকেই কাজটা করার জন্য আসছিলাম, তো একটুখানি রেকর্ডও করে নিচ্ছিলাম। আর গাছের রেকর্ড করে আমি রাখি, কারণ কোন গাছ কখন মারা যায় জানি না, সেই গাছগুলা আমার ভিডিওতে থাকে, পরে আমি দেখি, আমার কাছে ভালো লাগে। আর আপনারাও অনেকেই দেখতে পছন্দ করেন। এই যে এই গাছটা কী গাছ, প্লিজ আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন। আমি জানি না এই গাছটা কী গাছ, আমার ছাদে হয়েছিল, পরে আমি ওকে একটা জায়গা করে দেওয়ায় আমার কাছে দেখতেছি গাছটা বেশ গ্রো করছে, ভালো লাগতেছে। জানি না কোনো ফুলের গাছ নাকি জংলি গাছ, তবে দেখতে ভালো লাগতেছে, যার কারণে ওকে আমি একটা জায়গা দিছি। জবা ফুলটাতে হাত দেওয়ার সাথেই ফুলটা পড়ে গেল। আর ভয়েস দিতে আমার অনেকটাই কষ্ট হচ্ছে, তারপরেও আমি ভয়েস দিচ্ছি।
আর মন থেকে সত্যি অনেক অনেক দোয়া করতেছি বাচ্চাগুলোর জন্য। জানি না, এখন তো দুর্ঘটনাটা ঘটেই গেছে, এই দোয়া কী কাজে লাগবে, তারপরেও করতেছি। মন থেকেই দোয়া চলে আসে, তাই না বলেন? এই যে আমাদের যে সিঁড়ির ঘরের রডগুলা আছে, তো একটা বাঁশের উপর দেওয়া ছিল, সেই বাঁশটা বৃষ্টির কারণে ভেঙে গেছে। পরে আমরা একটা রড দিয়ে ওগুলা বেঁধে দিচ্ছে আপনাদের ভাইয়া। এই কাজটা করার জন্যই আসছিলাম। আর এইখানে আমি এই সিম গাছটা এইখানে এই রডগুলাতেই দিয়ে দিছি। যদি সিম হয় আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। এই যে গাছগুলো আমার লাগানো, এগুলোর জন্যই মানে আমার এত মায়া লাগে যে এই বাঁশটা পড়ে গেলে আমার গাছটা মরে যাবে। সেইখানে বাচ্চাগুলোর জন্য কী যে খারাপ লাগতেছে বলে বোঝাতে পারবো না। তো এই ফুটেজটা মেবি তার পরের দিনের, ও স্কুল যাবে তার আগে ওর হোমওয়ার্কগুলা করে নিচ্ছে। ওই যে বলতেছিলাম না, ছোট ছোট ক্লিপ ছিল, সেগুলাই সব মানে জোড়া দিয়ে দিয়ে আজকের ভিডিওটা আমি দিয়েছি। আচ্ছা, আমি তো আগেই গরুর মাংসটা রান্না করে নিছি, এখন রোস্টটা রান্না করে নিচ্ছি। আর সাদা পোলাওটা আমি অফ ক্যামেরাতেই রান্না করে নিছি। ওই দিন আপনাদের ভাইয়া বাসায় ছিল, বৃষ্টি ছিল জন্য সেইভাবে রেকর্ডও করতে পারিনি। তারপরেও 2 দিনের ছোট ছোট ক্লিপস দিয়ে আমি ভিডিওটা সাজিয়েছিলাম। আর মোটামুটি আর কি 21 তারিখের পর বা 21 তারিখ থেকে আমি কোনো ভিডিওই করি নাই। তার 2 দিন আগে থেকেই করিনি, কারণ আমি নিজেও একটু ভালো ছিলাম না। এমনিতেই আমার একটু মাইগ্রেনের সমস্যা থেকে এখন দেখি আমার একটু আর কি মানসিকভাবেও সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়। আর ঘুমের সমস্যা হলে কোনো কিছুই ভালো লাগে না। তার উপর 21 তারিখের এই ঘটনা আমাকে আরও দুর্বল করে দিছে মানসিকভাবে। তো আমি মানে সব দিক থেকে নিজেই ভালো নাই। আর দেশের কথা কি বলবো, ভবিষ্যতে কি হবে সেটা ভেবেও কিন্তু ভালো লাগে না। এখানে আমি রোস্টে পেঁয়াজ বেরেস্তা আর একটু চিনি দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। আর এখন আমি রুমগুলো সব ঝাড়ু দিয়ে মুছে নিব, তারপরে শাওয়ার নিয়ে নেব। রান্নাঘর এখন আমি পরিষ্কার করব না, কারণ আপনাদের ভাইয়া বাসায় থাকলে বেশি কাজ করা দেখলে সে অনেক বেশি বিরক্ত হয়। আচ্ছা, আপনারা কি আমার সাথে এখনো আছেন? যদি কোনো ভুল কথা বলে থাকি প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আজকে জানি না আমি কি বলছি ভিডিওতে। প্রপার আমার আর কি মানে ঠিক নেই মেন্টালভাবে। তো আপনারা যদি এখনও আমার ভিডিওর সাথে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার কথাগুলা শুনবেন। আর ভুল ত্রুটি হলে তো মাফ করে দিবেন। আর সেই সাথে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন। আর ভিডিও শেষ পর্যন্ত থেকে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দিবেন। তো আমি রুমগুলো সব একে একে মুছে নিচ্ছিলাম। প্রথমে তো সাইমের রুমটা আমি মুছে নিলাম। ঝাড়ু দিয়ে নিছি প্রথমে পুরো বাসাটা। এরপরে সাইমের রুমটা মুছে, আমার রুমটা মুছে, ডাইনিং রুমটা মুছবো। আর আমি সব শেষে গিয়ে রান্নাঘরটা মুছি, কারণ রান্নাঘরে তেল চিটচিটে থাকে। রান্নাঘর মুছার পর আর আমি মানে কোনো রুম মুছি না। তারপরে আমি আর কি মপটা ভালো মতো ডিটারজেন্ট দিয়ে ধুয়ে রাখি। কারণ মপটা আমি শেষে আবারও ডিটারজেন্ট দিয়ে ধুয়ে না রাখলে মপের যে সুতাগুলো আছে এগুলা কালো হয়ে যাবে, ময়লা হয়ে যাবে। ময়লা থাকলে তাড়াতাড়ি এটা শুকাবেও না। এরপরে শাওয়ার নিয়ে জোহরের নামাজটা আদায় করে নিলাম। সেই সাথে আপনাদের ভাইয়া, সুমাইয়া সবাই নামাজ আদায় করে নিছে। এরপরে আমরা আর কি দুপুরের খানা-দানা খেয়ে নেব। আজকে বাসাতেই নামাজ আদায় করছি। আর সায়েম আর ওর বাবা তো মসজিদে গেছে। যদিও বৃষ্টি ছিল একটু একটু করে, তারপরেও বাসার কাছেই যেহেতু মসজিদ সেইভাবে সমস্যা হয় না। এরপরে টেবিলে সব খাবারগুলা দিয়ে দিছি। এখন আমরা সবাই একসাথে আজকে খানা-দানা খাবো। যদিও সাইম খাবার খেয়ে দোকানে চলে গেছে আর আমরা এখন খাবো। এরপরে এখন মেবি আসরের নামাজের পর তো সাইম বাসায় আসছে। তো সুমাইয়া বলতেছিল, ভাই আমাকে একটু ভিডিও করে দে, আমি ট্রেন্ডিং ভিডিও বানাবো। এই ভিডিওটা বানাতে ও যে কি পছন্দ করে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখন রাত্রি 10:30 বাজে। তো আমি হাতের সব কাজ শেষ করে এশার নামাজ পড়ে এরপরে আমি রাত্রে সূরা মুলক পড়ি।
ঈশার নামাজ অথবা মাগরিবের নামাজের পর এই সূরা মুলক পড়লে মৃত্যুর পর 2টি ফেরেশতা আপনাকে জান্নাতে না পৌঁছে দেওয়া পর্যন্ত আপনার মাথার কাছ থেকে সে সরবে না। সে কোনো কবর আযাবও হতে দিবে না। যদি আপনারা রোজ এই আমলটা করতে পারেন। সূরা মুলকের এতটাই ক্ষমতা, কিন্তু এটা আপনাকে প্রতিদিনই করতে হবে মাগরিবের নামাজের পর অথবা ঈশার নামাজের পর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেই। আল্লাহ হাফেজ।